এটা আমাদের দেখাদেখির বিষয় নয়, আমরা এটাকে তাড়িয়ে তাড়িয়েও উপভোগ করছি। ওরা সকলেই তো জিতে এসছে জোড়া খুলে। তো সুতরাং এ ওকে মানে না, ও তাকে মানে না, আমরা কি আমাদের তো মানানোর দায়িত্বটা তো আমাদের নাই। সেটা অ্যাজ ইউ নো যে বিধায়করা যদি একটা কয়েকজন মিলে একটা গ্রুপও হয় তাহলে পরে সেটা বিচার করতেই পারেন স্পিকার সাহেব, সেটা নিয়মের মধ্যেই। ওরা যদি ডিমান্ড করে ঘর, সুতরাং সেটা আমি তো জানি না কি কথা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এদের, তবে নিশ্চয়ই স্পিকারের বিবেচনাধীন বিষয়টি। এটাই হওয়া উচিত, যেটা ছিল না গত 15 বছর। এটাই হওয়া উচিত। লিডার অফ দ্য হাউস যিনি হন বা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি হন, তিনি নিশ্চয়ই বিরোধী দলের সদস্যদের বা যে কোনো বিধায়কের কথা তিনি শুনবেন। এমনকি হাউস তো আছে, হাউসের বাইরেও, হাউসের বাইরে যে হাউসের মেম্বারও না হয়, যদি বিরোধী পক্ষ হয় বিভিন্ন রাজনৈতিক দলে, তারা যদি সময় চান, দেখা করতে চান কোনো বিষয় নিয়ে, কোনো সমস্যা নিয়ে, পশ্চিমবাংলার বিষয় নিয়ে, তাহলে সেখানেও তো কথা তারা বলতেই পারেন এবং নিশ্চিতভাবে সেখানে মুখ্যমন্ত্রী সময় দেন, দিয়ে থাকেন। এটাই নিয়ম, যার ব্যতিক্রম ছিল গত 15 বছর। দীর্ঘদিন যেটা, এখন ব্যাপারটা হচ্ছে থাকতেই হবে, রাখতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। যদিও এটা কলকাতা পুলিশের ব্যাপার, কলকাতা পুলিশের এইগুলো যারা করেন, যারা দেখেন, স্পেশাল ব্রাঞ্চ, তার দায়িত্বে যিনি রয়েছেন অথবা সিপি, তিনি বলতে পারবেন। তবে ঘটনা হলো যে নিরাপত্তা রক্ষী বা নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই, বরঞ্চ নিরাপত্তা রক্ষী বদলানো নিয়ে বোধহয় ট্রান্সফার হতেই পারে, ট্রান্সফার হতেই পারে। এবং এটা আপনারা দেখবেন যে এর আগেও হয়েছে বা এখনও যাদের কাছে যারা রক্ষী ছিলেন, নট নেসেসারিলি তারাই থাকবেন, চেঞ্জ হতেই পারে। তো যাই হোক, প্রতিটি বিষয় নিয়ে এখন এইভাবে প্রতিক্রিয়া দেবেন। এই সাবস্টিটিউট রক্ষী পাঠানো হয়েছে, সেটাকে বলছে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, সুতরাং এটা ঠিক নয়। এবং আমি বলি এক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার 15 বছরে তার দলের লোককে দেওয়া, দলের নেতাদের, পদাধিকারী, হ্যাঁ, এমএলএ, এমপি, মন্ত্রী, এদের অনেকেরই উনি রক্ষী দিয়েছিলেন, সিকিউরিটি দিয়েছিলেন, পেল্লাই সিকিউরিটিও দিয়েছিলেন, তারপরে কমিয়ে দিয়েছিলেন, তারপর তুলেও দিয়েছিলেন। এরকমও কিন্তু অনেক নজির আছে। বিষয়টা হলো সৌগত চট্টোপাধ্যায় একজন দীর্ঘদিনের সদস্য, এইরকম কোনো নির্দিষ্ট আসন, আমি দীর্ঘদিনের বিধায়ক, লিডার অফ দ্য অপোজিশন হিসেবে জয়নাল আবদিন একটা জায়গায় বসতেন, লিডার অফ দ্য অপোজিশন হিসেবে অতীশ সিনহা একটা জায়গায় বসতেন, লিডার অফ দ্য অপোজিশন হিসেবে পঙ্কজ ব্যানার্জি একটা জায়গায় বসতেন। সুতরাং এই যে কথাটা বললেন, আপনাদেরও জানার কথা না, সেই সময় আপনারা তো কভার করেননি অ্যাসেম্বলি, তাই জানেন না। লিডার অফ দ্য অপোজিশনের কোনো নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। আমি 3 জন অপোজিশন লিডারের কথা বললাম, যারা সেই সময় কভার করতেন তারা জানেন না। এই দ্বিচারিত্র তো সবসময় ছিল তৃণমূলে, বিশেষ করে মমতা ব্যানার্জির মধ্যে তো ফুল অফ, মানে কি বলবো, কন্ট্রাডিকশন। যদিও ওই পার্লামেন্টের ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, সেটা হলো যে সেটা ওম বিড়লার মতন একজন দক্ষ মহামহিম রাজ্যপাল তার অভিভাষণে এবং শিল্প নিয়ে আমরা শুধু নই, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দল, সকলেই আমরা বিশেষভাবে ভাবিত, চিন্তিত এবং এটার ওপর আমরা কাজ করছি। কিন্তু মুশকিল হলো, শিল্পমন্ত্রী হিসাবে আমি বেশ কিছুদিন আমার অফিস করা হলো, বহু ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিট করেছেন ইতিমধ্যে,
45-46 জন তো বটেই, বেশি তবু কম না। তবে আমি অবাক হলাম যে গত সরকার না তার কোনো শিল্প পলিসি আছে, শিল্প নীতি আছে, না কোনো জমি নীতি আছে, না কোনো ইনসেন্টিভের প্রতিযোগিতামূলক ব্যাপার, সমস্ত রাজ্য অন্যান্য রাজ্য থেকে যে ইনসেন্টিভ দিচ্ছে না সেটা আছে, না ইজ অফ ডুইং বিজনেস রয়েছে। তো সুতরাং অল দিজ আর দেয়ার, এগুলোকে ওভারকাম করে হ্যাঁ জমি জটিলতা রয়েছে। এই যে ওয়ান উইন্ডোর ব্যাপার, সেটা ওয়ান উইন্ডো ও নো উইন্ডো, মানুষ যদি পিংপং বলের মতন একটা শিল্প করতে গিয়ে তাকে একাধিক জায়গায় ছুটতে হয় এবং সেখানে মাসের পর মাস এবং বছরে যদি ঘুরে যায়, তো তাহলে পরে তো শিল্পের প্রতি অনীহাই আসবে শিল্পপতিদের, এবং তারা তো শিল্প গড়ার জায়গায় উৎসাহিত বোধ করবেন না, নিরুৎসাহিত বোধ করবেন। সেটাই হয়েছে, কিন্তু আমাদের সরকারের ক্ষেত্রে সেগুলো হবে না। তৃণমূল রাজত্বে যেসব শিল্পপতিদের জমি দেওয়া হয়েছিল তারা জমিগুলোকে ব্যবহার করেননি, ফেলে রেখেছে, সেই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে? সেগুলো সমস্ত বলেছি আমি আমার আধিকারিকদের সকলকেই, মূলত প্রিন্সিপাল সেক্রেটারিকে, যে বিজিবিএস সংক্রান্ত 8টা বিজিবিএসে যা যা ঘটেছিল, কত অ্যানাউন্সমেন্ট হয়েছিল, কত পাওয়া গেছে, কত নট ডান, হাফ ডান, কোয়ার্টার ডান, এইগুলো সমস্ত করে দেখাতে, কিন্তু সেটাও খুঁজতে গিয়ে কিছু পাচ্ছে না। তখন আমি বলেছি যে ডিপার্টমেন্ট অনুযায়ী খবরাখবর নিয়ে জোগাড় করতে, আর এই সমস্ত জমির খবরও যারা নিয়ে ফেলে রেখে দিয়েছে, কিছু করেনি, তো সেগুলোর ব্যাপারেও পেয়ে যাব 1-2 দিনের মধ্যে। তৃণমূলী ট্রেজারার অনেকেই, কারণ তৃণমূলের টাকা যার কাছেই আছে সেই তো ট্রেজারার, তাই না? অফিসিয়ালি হোক আর আনঅফিসিয়ালি হোক, তৃণমূলের এই 15 বছরে তোলার টাকা, চাঁদার টাকা বা বিভিন্ন উপায়ে অর্জিত টাকা যার কাছেই আছে সেই তো তৃণমূলের ট্রেজারার। এখন দেখার বিষয় কি হয়, সেটা দেখার। হ্যাঁ, অর্থই তো যত অনর্থের মূল, যত যে অশান্তি সে তো অর্থের জন্যে। এখন কথাটা সেটা দেখতে হবে, আমি জানি না, সেগুলো তদন্ত সাপেক্ষ। এই কেসও ঘুরতে পারে, সাপও বেরোবে। এই 2000 টাকাটা কোথায় গিয়ে দাঁড়াবে, কার গিয়ে দাঁড়াবে, এখন কোত্থেকে এসেছে, কে দিয়েছে, এ সমস্ত হবে। প্লাস এই টাকাটা কার কাছে থাকবে, এই টাকাটা ওই ডেপো ছেলেটা ভোগ করবে নাকি অরূপ ভোগ করবে নাকি অন্য কেউ ভোগ করবে, এসবও ব্যাপার আছে। এ নিয়ে আমাকে তোমরা জিজ্ঞেস করো না, তার কারণ ছোটকাটা লোক তো, কি বলতে কি বলে দেবো। এটা একটা কৌশলগত অবস্থান হতে পারে, আরেকটা হতে পারে কোনোদিনই নয়না সুদীপের কোনো কথাই, মানে নয়নার ওপর সুদীপের কোনোদিনই কোনো কন্ট্রোল ছিল না, আজও নেই, যে অর্থেই তোমরা মনে করো না কেন। ও তো সারা জীবনই তাই করে এসেছে, নাথিং নিউ। তবে আমি খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি, মমতা ব্যানার্জির এটাই হওয়া উচিত ছিল। কি আনন্দ আকাশে বাতাসে, কি খুশি, আমি ভীষণ খুশি। আপনি এতদিন পর্যন্ত যেসব দাবি করতেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, তাদের শেষ পরিণতির দিকে বিষয়টি, আমি তো যা শেষ পরিণতি আমি তো কয়েক বছর ধরে বলছি, দল ছাড়ার আগেও বলেছি। এই দলের কি হবে, দল ছাড়ার পরে তো আমি 2 বছর 3-4 মাস ধরেই বলছি। ঠাকুরের আশীর্বাদে যা যা বলেছি সবই তো ফলে গেল। না, মোটেই আমি চুপ করে নিই। আমি ক্যালকাটা বয়েজের উল্টো দিকে একটা মিটিংও করেছিলাম কয়েকদিন আগে, এবং সেখানে প্রায় ঘন্টা খানেকের ওপর আমি বক্তব্য রেখেছি। একটা হওয়া উচিত ওই রকম ধরনের একটা স্কুল, তো প্রাচীন স্কুল, বহু পুরনো স্কুল, নামি স্কুল, দামি স্কুল কলকাতা শহরে। সেইখানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন থাকবে, কংগ্রেস আমলে একটা দখল করা ফ্ল্যাট থাকবে, তৃণমূলের আমলে দখল করা একটা ফ্ল্যাট থাকবে, পেল্লাই পেল্লাই ফ্ল্যাট। তারপরে শুনছি নাকি নিয়ম কানুন সমস্ত কিছু না মেনে, তৃণমূলের তো কোনোদিনই মানে না, তৃণমূলের সেই সরকার আছে, তৃণমূলের কর্পোরেশন আছে, নাকি একটা লিফটও নাকি এটা ইনস্টল করেছে।
তো এইগুলো এখন মেথডিস্ট চার্চের হেডকোয়ার্টারটা হচ্ছে লখনৌ। দেখি চিঠি চাপাটি করবো, স্কুলেও একদিন যেতে পারি। तो वो उन लोगों को बात बोले हैं, अब ई लोग से पूछा जाए तो बोले उन लोग को नहीं मानते हैं, तो हम क्या करें? हम इसको देखते रहें? वो तो उन लोगों का मामला है, उसमें दखल देना मेरे को ठीक नहीं है। तो हाईकोर्ट বলেছে, আরে হাইকোর্ট যদি বলে থাকে তা আমি কি করব? হাইকোর্ট বলেছে, সমস্ত জিনিস দেখেছে, বুঝেছে, শুনেছে, হাইকোর্ট একটা রায় দিয়েছে, এর ওপর কি আর কিছু বলা যায়? বলা যায় না। হাইকোর্টের রায়ের ওপর একজনই বলতে পারে আপনারা তার কাছে যান, যে তাকে জিজ্ঞাসা করুন, বলে দেবে। তো করা তো হবেই, তার কারণ এটা তো স্বাভাবিক। তার কারণ যে বা যারা পুলিশও আছে এর মধ্যে, আর তৃণমূলের সমস্ত পদাধিকারী এবং জনপ্রতিনিধিরা, তারা এই 7 তাড়াতাড়ি মৃতদেহটাকে ক্রিমেট করলো কেন, দাহ করলো কেন? এটাই তো আসল কথা। তারপরে আজকে অভয়ের মাঝে বলেছেন কারুর কথা, তো আরো সাংঘাতিক, বাবা জানি না। তো সুতরাং এটা তো ধামাচাপা দেওয়া হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শাসক দল, সরকার, মুখ্যমন্ত্রী, মায় কলকাতা পুলিশ, স্বাস্থ্য ডিপার্টমেন্ট, আরজিগড়ের অথরিটি, তারা সকলে মিলে তো কেসটা ধামাচাপা তো দিয়েছিলেন। নাহলে ওই নেলাখাপা একা, এটার জন্যে না কাউকে ব্যারিস্টার হতে হয় না, জজ হতে হয় না, পুলিশও হতে হয় না, রাজনীতিবিদও হতে হয় না, লেখাপড়া জানানোর দরকার পড়ে না, যে একটা নেলাখাপার পক্ষে ওই কাজটা করা সম্ভব ছিল। নিশ্চয়ই এই জমিটা নিয়ে ভাবতে হবে, জমিটা পড়ে থাকবে, জমিটা নিয়ে তো ভাবতে হবে, এবং সেটা এক্সপার্টরা ওপিনিয়ন দেবে, এক্সপার্টদের ওপিনিয়ন দেওয়া হবে যে জমিটা এর জন্য অনেকটাই না, পুরোটাই বোধহয় নিচের কাজটা তো পুরোটাই সম্পন্ন হয়ে গেছিল, তো সেখানে তো অদূর ভবিষ্যতে কৃষি হওয়া সম্ভব নয়। তো সেটা নিয়ে ভাবতে হবে, এক্সপার্ট কমেন্ট নিতে হবে, নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।